আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি বরাবরের মতো আশা করি যে সবাই অনেক ভালো আছেন। কম আর বেশি এতে আসলে কিছু আসে যায় না, ভালো থাকলেই ভালো। আমি আজকে যেটা করব সেটা হলো গরুর গোশতের কালা ভুনা। আমি কিন্তু খুব একটা এক্সপার্ট না, যেহেতু আমার ঘরে একজন কালা ভুনার এক্সপার্ট আছে। তার আসল আদি বাড়ি নোয়াখালী হলেও সে বড় হয়েছে চিটাংয়ে। তো চিটাংয়ের মেজবানি গোস্ত, তারপরে কালা ভুনা এই টাইপের রান্না তো বলাই বাহুল্য যে আমি তার কাছ থেকে শিখেছি। তো সেটাই আমি করছি। আমার টিচার আমার সামনে মানে ক্যামেরার পেছনে আছেন, আর আমি এখানে মানে চেষ্টা করছি আর কি। কারণ এতদিন শুধু আহ, সেই রান্না করেছে, আমরা খেয়েছি এবং বলেছি বাহ বাহ বাহ। আমি এখন যে মশলাটা দেখাচ্ছি এটা গরুর গোস্তের প্রাথমিক মশলা, মানে কালা ভুনার প্রাথমিক মশলা। এখানে আছে জয়ত্রী, জয়ফল, মানে হাফ, অর্ধেকের অর্ধেক, মোটামুটি অর্ধেক এতটুকু জিরা, এতটুকু লবঙ্গ, একটু তেজপাতা, এলাচ, আর দারচিনি, গোলমরিচ। বাকি মশলা আবার পরে দিব। এটা আমি এখন ভেজে নিব। তো ভাজার সময় প্রথমেই যারা একদম প্রাথমিক রান্না করেন তারা ভাজার সময় খেয়াল করবেন যেগুলো বড় বড় সেগুলো প্রথমে দিতে হবে। যেমন এলাচ, দারচিনি এগুলো একটু সময় নেয়, তেজপাতাও তাই। আমরা সবার শেষে জিরাটা দিব। শুকনো মরিচ আছে এখানে, মানে সেই রকম হৃদয় বিদারক একটা ঝাল ঝাল একটা সালুন। একটু এটা কি আর এত দেখানোর দরকার আছে? আমি একবারে গুঁড়া করে তারপরে আসি। আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি। আর এটা হলো জৈন, একদম কাছে থেকে দেখাচ্ছি, এটা জৈন রাঁধুনি মশলা, যেটাকে আমাদের বগুড়া সিরাজগঞ্জের ভাষায় বলে রান্ধুনি। তো রান্ধুনি অথবা বলে আন্দুনি। তো ওইটা আবার এর চেয়ে একটুখানি বড় দানা। আর আজওয়ান যেটা, সেটা আসলে বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না। ওই জৈন রান্ধুনি এগুলাকেই দোকানদার এক এক সময় এক এক নামে বিক্রি করে। তা আমি এগুলো ভাজা হলে গুঁড়া করে তারপরে আসছি। আমি রান্না শুরু করছি। এটা এখানে প্রায় 2.5 কেজির মতো বা কাছাকাছি বা একটু বেশি গোস্ত আছে। আমি যেটা দিয়ে নিচ্ছি, এই সাইডে এতটুকু ধনিয়ার গুঁড়া নিজে হাতে করা, হালকা তেলে আমি ভেজে নিয়েছি। আর এতটুকু টেবিল চামচ সমান জিরা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা। এখানে মশলা তো আরো লাগবে, যার জন্য ধাপে ধাপে দিচ্ছি। একটুখানি খাটনির কাজ আর কি, যারা রেগুলার করে তাদের কথা আলাদা। নুন দিয়ে নিচ্ছি। কালা ভুনাতে কোনো হলুদ হবে না, শুধু কালোর উপরেই থাকতে হবে। আর একটু লাল হলে, লালটাও পরে কালোই হয়ে যাবে, হলুদ দিব না। ফাইন, মানে শেষ কথায় যে হলুদ দিচ্ছি না। আর এখানে আমি দিচ্ছি এটা কাঁচা জৈন, একটুখানি মৌরি, দুটো স্টার আনিস। এই স্টার আনিস যদি না থাকে কারো সংগ্রহে, রান্নাঘরে যদি না থাকে কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে মৌরিটা আর একটু বেশি হবে। আর এটা হলো, এটা গোলমরিচ, কিন্তু এটা হলো কাবাব চিনি। এই যে ছোট্ট ছোট বোটাওয়ালা, এই যে দেখাচ্ছি, এই যে ছোট্ট একটা বোটা, এটা হলো কাবাব চিনি। আর এই 2-3 টুকরো দারচিনি, একটু এলাচ, অল্প একটুখানি জয়ত্রী। এখন আর আমি আস্ত জয়ফল দিচ্ছি না। আর লবঙ্গ, এটা বড় এলাচের ছিল না ঘরে, 2টা ভাঙ্গা ভাঙ্গা, একটুখানি জিরা, এগুলো দিয়ে নিচ্ছি। আর দিব হলো বেরেস্তা, সবটুকুই দিয়ে নিব। বেরেস্তা যে তেল দিয়ে ভেজেছি সেই তেলটাই আমি এখন ব্যবহার করব। একটা তেল 2-3 বার ব্যবহার করা অস্বাস্থ্যকর, কিন্তু একবার সাথে সাথে ব্যবহার করা যেতেই পারে।
এখন আমি এটা মাখাবো, তার ফাঁকে একটা কথা বলি যে কালো ভুনা রান্না করব দেখে কালো শাড়ি পরেছি এমন না ব্যাপারটা। এই শাড়িটা আমি অনেক দিন আগে কিনেছি, মানে খুব পছন্দ হলো, অনলাইনে কিনলাম। কিন্তু যখনই বের করি তখনই আমার হাজবেন্ড বলেন কালো শাড়ি। উনি না মানে কালো জিনিস একদম পছন্দই করেন না। দিনের বেলা বলবে, দিনের বেলা কালো শাড়ি বের করলে বলবে এটা তো রাত্রে পরতে পারবে, রাত্রে পরলে বলবে যে এটা তো দিনের শাড়ি, মানে উৎসবে পরলে বলে কালো তো শোকের রং, মানে কোনোভাবেই কালো পরতে দিবে না। এবং নিজেও খুবই একটা সময় খুবই একদম উজ্জ্বল উজ্জ্বল আমার কামিজের কাপড় ওটা দিয়ে উনি শার্ট বানিয়ে ফেলেছেন এরকম। আমার একটা অভ্যাস, খুবই আমার বলতে ভালো লাগে যে আমি ওনার পছন্দ মতো সবকিছু পরতে পছন্দ করি। তা আজকে বললাম যে শোনো, আমি কালো একটা শাড়ি পরবো, কোনো কথা বলতে পারবা না। কালো কালা ভুনা করব দেখি কালো শাড়ি পরেছি সেটা নয়, কালো শাড়ি আমার পছন্দ। যাই হোক, এটা আমি এখন মাখাচ্ছি। আপনারা অনেক সময় না প্রায় সময়ই ব্যক্তিগত কথা শুনতে চান। একজন প্রশ্ন করেছেন এত অল্প বয়সে কেন বিয়ে হলো। আমার হাজবেন্ডের সাথে আমার পরিচয় একদম শিশু বয়সে। আমি নতুন করে ৭৮-এর প্রতিযোগী ছিলাম। তখন উনি আমাদের দলীয় সঙ্গীতের মিউজিক ডিরেক্টর ছিলেন। তখন উনিও অনেক একদম ইয়াং মিউজিক ডিরেক্টর, ওনার মনে হয় ১৬-১৭ বছর এরকম। আর আমি ওনার চেয়ে প্রায় ১১-১২ বছরের ছোট। তো তখন থেকে আমাদের পরিচয়। তারপরে যখন বড় হয়ে উঠলাম, বড় হয়ে মানে কি, বিয়েই হয়েছে ১৫.৫ বছর বয়সে। তো তখন আহ, বাবা মা চাচ্ছিলেন যে কোন একটা সঙ্গীত পরিবারের ছেলের সাথে কন্যাকে দান করতে। মানে কারণ আমরা যেখানে থাকতাম ওখান থেকে উস্তাদজির কাছে গান শেখা, মাদার ট্যাগ থেকে উস্তাদজি থাকতেন মোহাম্মদপুর, আমাদের দেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী এবং ওস্তাদ, আমার ওস্তাদ বশির আহমেদ। ওনার ওখানে যাওয়া আসা করা, গানের অনুষ্ঠানে নিয়ে যাওয়া একটা সমত্ত মেয়ে খুবই অসুবিধা বোধ করছিলেন হয়তো। তো সেই মতো যেই মানে পেয়ে গেছেন, সাথে সাথে বিয়ে দিয়ে ফেলেছেন। এটাই হলো মানে আমার অল্প বয়সের বিয়ের গল্প। এখানে কোনো আর কোনো রহস্য টহস্য নাই। এই যে আমি এটা এখন চড়িয়ে দিচ্ছি, মোটামুটি অল্প জালে এটা হতে থাকবে। এটা আবার যখন নতুন মশলা দিব তখন আমি আবার আসবো। প্রায় ১.৫ ঘন্টার মতো রান্না হলো, মানে কষানোর উপরেই হচ্ছে। এখন আমি সেকেন্ড এপিসোডে চলে যাই। ওই যে মশলাটা প্রথম গুঁড়া করে নিলাম, অনেক রকম মশলা, এখান থেকে আমি ১ চামচ, একটু উঁচু উঁচু ১ চামচ দিচ্ছি। এটা ধনিয়ার গুঁড়া ভাজা, সামান্য একটু তেলে গুঁড়া করা। আর এটা হলো জিরা, সবই জিরার গুঁড়া, এটাও হালকা ভাজা, এটাও হালকা ভাজা। বেশি ভাজলে একটা পোড়ার ভয় থাকে, যদিও নাম কালা ভুনা, তারপরেও পোড়া জিনিস। এটা শুধু জৈনের গুঁড়া। সুগন্ধটা যে পাচ্ছি না, বলার মতো না। আল্লাহ কত কিছুই না আমাদের খেতে দিলেন। এখন আমি এটা আবার কতক্ষণ কষাবো। একটা জাহাজে জাহাজ মানে চলন্ত জাহাজে একটা বাচ্চা পড়ে গেছে। তখন একটা বৃদ্ধ লোক ঝাঁপ দিয়ে সেই বাচ্চাটাকে তুলে আনলো। তো তখন সবাই তাকে ফুলের মালা টালা দিয়ে বলছে যে এই জাহাজে এত ইয়াং ইয়াং মানুষ ছিল, আপনি মানে কিভাবে এমন মহৎ কাজ করলেন, একদম ঝাঁপিয়ে পড়ে বাচ্চাটাকে তুলে আনলেন। তখন ওই লোকটা ওই মালাটা খুলে ফেলে বললো যে তার আগে জানতে চাই যে কোন পাজি লোক আমাকে ধাক্কা দিয়ে ফেলছিল।
আমি না এই রান্না বসাতে বসাতে এই প্রশ্নটা এর আগে কোনোদিন করি নাই। আমার বৌমাকে জিজ্ঞেস করলাম যে তুমি এত পাকনা বুড়ির মতো এরকম এই কালা ভুনা কোত্থেকে শিখলা? তো বলে মা আমি তো সারা জীবন সারা জীবন খাইছি, কিন্তু যখন বিয়ের জন্য তোমরা যাচ্ছ আমার কাছে, মানে বিয়ের আগে মানে ইন্ট্রোডিউস হওয়ার জন্য, তখন আমার মেয়ে জামাই বলছিল যে আমরা কিন্তু সবাই কালা ভুনা খাবো তখন, এবং বউয়ের হাতের কালা ভুনা খাবো। ছোট্ট একটা আবদার। আমরা এরকম না যে বউ এই যে চাল থেকে ডাল বাজবে, এগুলো তো এগুলোর দিন আর নাই। আমরাও সেগুলো ফেস করি নাই, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তারপরে সে নাকি মানে ইউটিউব দেখছে, দেখে একবার দেখে একজন অনেক লবণ দিয়ে ভাজে, আরেকজন মরিচ দিয়ে ভাজে, ওর কোনোটাই মন মতো হয় নাই। তারপরে আমার বিআই সাহেব বাবুর্চি একটা ধরে নিয়ে আসছে, সেই বাবুর্চি বলছে যে ঠিক আছে সব এই এই সব রেডি করে দেন, আমি রান্না করি। তখন বৌমা সব দেখছে খুব ভালো মতো, এবং সেই থেকেই এর নাম হলো, ঠেলার নাম বাবাজি। সেই ঠেলা খেয়েই এই মানে ঠেলায় এবং খুশিতে কালা ভুনা রান্না শিখেছে। তো যাই হোক, আমিও এই ফাঁকে শিখে গেলাম। আমার মনে হয় যে আমিও এরপরে বৌমার ইনস্ট্রাকশন ছাড়াই আমি করতে পারবো। মানুষ মায়ের কাছে শিখে, শাশুড়ির কাছে শিখে। আমি এমন একজন মানুষ, এবং আমি বলবো যে আমি খুব সৌভাগ্যবান, সৌভাগ্যবতী। আমি একটুখানি সর্ষের তেলে পেঁয়াজ দিলাম, শুকনো মরিচ দিলাম, একটুখানি রসুন দিচ্ছি। এটা আসলে ওই যে বললাম না ধাপে ধাপে করতে হয়। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি কালা ভুনা, হতে যাওয়া কালা ভুনাকে আবার ভাজবো। ভাজতেই থাকবো, ভাজতেই থাকবো, ভাজতেই থাকবো। আমার পুরাটা দিতে হবে না। আমি এখানে আবার দিচ্ছি একটু জৈনের গুঁড়া, জৈন ভাজা গুঁড়া যেটা ছিল। আর এখানে আবার একটুখানি যে প্রথম যে গরম মশলাটা গুঁড়া করলাম সেটা দিলাম। এবার আর বেশি দিতে হবে না। এবার আমি চুলা না পাতিল বদল করব। এটা এখানে দিলাম, আর এটা এবার ঢেলে দিব। এইবার ফাইনাল হয়ে যাবে। আর আর যন্ত্রণা নিতে পারতেছি না কালা ভুনার। আমাকে অনেকেই তো অনেক কমেন্ট করেন, এবং আমি সেই কমেন্টগুলো পড়ি। তো যাই হোক, একজন কমেন্ট করেছে যে এত কষ্ট করতে পারবো না। তা আমি বললাম ঠিক আছে, এটা তো আসলে পৃথিবীতে এরকম চলে আসছে। যারা যারা কিছু একদল থাকে খুব খায়, কিচ্ছু রান্না করে না, আর একদল থাকে একদম সারাক্ষণ রান্না করে কিন্তু খেতে ভালোবাসে না। আবার কিছু মানুষ আছে যারা রান্নাও করে আবার খায়ও। কিন্তু আমার তাদের জন্য খুব মায়া যারা অনেক দামি দামি মজাদার খাবার রান্না করে, কিন্তু দিন শেষে বাড়ি গিয়ে বউ বাচ্চা নিয়ে ডাল আলু ভর্তা দিয়ে খাবার শেষ করে। আমার মনের শখ, আমার ইচ্ছা, উইশফুল থিঙ্কিং, যে তারাও যেন দুটো ভালো, 2 দিন 1 দিন সপ্তাহে বা মাসে ভালো খাবার খেতে পারে। তো যাই হোক, সব সময় এত গভীর গভীর কথা মনে হয় কেমন লাগে। আমার কালা ভুনা কালো হয়ে গেছে, আর একটু এটা না, এটা এখানে এরকম দেখা যাচ্ছে। তারপরে যখন আমি বাড়বো
যত সময় যাবে তত এটা কালো হবে, এটা কালকে আরো কালো হবে, পরশুদিন আরো কালো হবে। তা আমি এখন বেড়ে ফেলছি। কালাভুনা অনেকে অনেক কিছুর সাথে খায়, রুটি পরোটা, কিন্তু আমার কাছে একদম সাদা ভাতের সাথে, সাদা গরম ভাতের সাথে বেশি ভালো লাগে। এটা যার যার অভিরুচি। তো যাই হোক, হয়ে গেল চিটাংয়ের অথেন্টিক কালাভুনা। আমি চেষ্টা করলাম আপনাদের সবাইকে যদি খাওয়াতে পারতাম। তাহলে কালাভুনা, আমি একটা জিনিস বলি, যেটা মানে ভাজা ভাজা পোড়া পোড়া এরকম কিন্তু না, এটা কিন্তু এখানে ঝোলও আছে এবং একটা নরম নরম একটা ভাব আছে, কিন্তু এটা এটা ভাজা ভাজা একটা সুগন্ধ আছে। এবং যে মেইন মশলা যেটা জৈন, এই মশলাটা খুবই এটাকে স্পেশাল করে তোলে। আর অনেকগুলো লবঙ্গ দেওয়াতে এটার রূপটা একদম এরকম কালো হয়ে ওঠে। তো এভাবে রাখতে পারেন, অথবা চুলার উপর যাই হোক, রুটি হোক, পরোটা হোক, ভাত হোক, যাই কিছু হোক, দিয়ে একদম ফেসবুক নিয়ে বসবেন, আপনি চুলা যা দিবেন সবই কালাভুনা হয়ে যাবে। এটা এটা তো কোনো কথা না। এটা হলো ফাঁকিবাজিদের, ফাঁকিবাজ যারা তাদের কথা। তো আজকে এখানেই শেষ করি। আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।